আমার একটা বাস্তব অভিজ্ঞতা দিয়ে রিভিউটা শুরু করছি। ঈদের দ্বিতীয় দিন বাসে করে যাচ্ছিলাম সিনেমা দেখতে। ঈদের ছুটিতেও বাসে মোটামুটি ভিড় ছিল। আমি পিছনের দিকে একটা সিট পেয়ে জানালার পাশে বসে গান শুনছিলাম। 2টা বাস স্টপের পর বাসে অনেকগুলো লোক উঠলো, এর মধ্যে কিছু মহিলাও ছিল। ড্রাইভারের পাশে যে মহিলা সিট সেটার অবস্থা খুব খারাপ। একে তো এত চাপা যে পা রাখা যায় না, তার উপর আবার একটু ভাঙা, এক পাশে কাত হয়ে আছে। আর ইঞ্জিনের গরমের কথা তো বাদই দিলাম। তো যে মহিলারা উঠছিল তারা দাঁড়ায় আছে। তাদের প্ল্যান হলো সামনে ভালো কোনো সিট পেলে সেখানে বসবে। তো আমি তো বসে গান শুনছিলাম। হঠাৎ খেয়াল হইল যে সামনের সিটের 2 ভদ্রলোক উত্তেজিত হয়ে কি জানি বলতেছে। তো আমি কানের হেডফোনটা খুললাম মনোযোগ দিয়ে শোনার জন্য ওরা কি বলতেছে। শুনলাম যে একজন বলতেছে, আরে বেয়াদব মহিলা, মহিলাদের জন্য সিট রাখা হয়েছে কিন্তু সেখানে বসবে না। আরেকজন বলে কি যে, আরে বুঝলেন না, পুরুষ মানুষের সাথে ঢলাঢলি ঘষাঘষি না করলে তো ভাল লাগে না। তো আমি তাদের কথাবার্তা শুনলাম, তারপর হেডফোনটা আবার কানের মধ্যে গুঁজে দিয়ে গান শুনতে লাগলাম। যে শহরটা মেয়েদের জন্য না, যে শহরটা ভরা বর্বর পুরুষের বাস, সেই শহরের ফ্লাইওভার দিয়ে বাসটা আমাকে নিয়ে চললো সিনেমা দেখানোর জন্য। আর সিনেমার নাম ছিল প্রেসার কুকার। ক্রাইম থ্রিলার জনরা এই সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি, আর মেইন কাস্টে ছিল 4 জন নারী: নাজিফা তুষি, শবনম বুবলি, স্নিগ্ধা চৌধুরী আর মারিয়া শান্ত। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী আর ফজলুর রহমান বাবুকে। রায়হান রাফি, যিনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিট মেশিন নামে পরিচিত। তার আগের সিনেমাগুলো যেমন পরাণ, সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। তবে তার কাজের একটা সমালোচনাও আছে। তার সিনেমায় যে নারী চরিত্রগুলো আছে তাদেরকে প্রায়ই নেগেটিভলি পোর্ট্রে করা হয়েছে। সেই সমালোচনার জবাব দেওয়ার জন্যই যেন তিনি সম্পূর্ণ নারী কেন্দ্রিক একটা গল্প নিয়ে এবারের ঈদে হাজির হয়েছেন প্রেসার কুকার সিনেমায়। আজকের রিভিউতে আমরা প্রেসার কুকারের গল্প, চরিত্র, অভিনয়, কারিগরি দিক এবং আমাদের এই বর্তমান সমাজের সাথে এর যে প্রাসঙ্গিকতা সেটা নিয়ে একটু ডিটেলস কথা বলবো। আর সবশেষে থাকবে আমার পার্সোনাল রেটিং। আমার পার্সোনাল রেটিংটা কি সেইটা জানতে আপনাদেরকে ভিডিওটা পুরাটা দেখতে হবে। তো চলুন কথা না বাড়ায় শুরু করা যাক। ওয়েলকাম। প্রেসার কুকার একটা হাইপারলিঙ্ক ন্যারেটিভ সিনেমা। মানে এখানে একটা না, 4টা গল্প আছে। 4 জন নারীর 4টা গল্প। তারা সবাই ঢাকায় থাকে, কিন্তু তাদের যে জীবন, তারপর ক্লাস এবং সামাজিক অবস্থান সেগুলো আলাদা। এর মধ্যে কেউ আছে যে নিম্নবিত্তের, কেউ আছে আবার মধ্যবিত্তের। ভিন্ন ভিন্ন পেশায় তারা কাজ করে, কিন্তু তাদের মধ্যে যে জিনিসটা কমন সেটা হচ্ছে চাপ, সিস্টেমের চাপ, পারিবারিক চাপ, পুরুষতন্ত্রের চাপ। আমাদের 4 জন নারী চরিত্রের মধ্যে প্রথমজন হচ্ছেন নাজিফা তুষি। তিনি একটা স্পা এবং বিউটি পার্লারে কাজ করেন। দ্বিতীয় গল্পে আছেন শবনম বুবলি। তিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদের অত্যন্ত বুদ্ধিমতী স্ত্রী। তৃতীয় গল্পটা আবার একজন কলেজ পড়ুয়া মেয়ের, যে কিনা ভালোবাসে একজন দরিদ্র যুবককে। আর যে চতুর্থ গল্পটা সেটা হচ্ছে বর্তমান সময়ের একজন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটরের। তাদের প্রত্যেকের রয়েছে পারিবারিক, সামাজিক, কখনো বা আইনি কোনো না কোনো সংকট। আর এইসব সংকটের মধ্যে তারা কিভাবে সিদ্ধান্ত নেয়, কিভাবে টিকে থাকে, সেটাই হচ্ছে সিনেমাটার গল্প। এই সিনেমার কেন্দ্রে আছেন নাজিফা তুষি। মূলত তার চরিত্রটাই পুরো গল্পটাকে টেনে নিয়ে যায়। অন্য 3 জনের গল্প আছে সমান্তরালে, তবে সেগুলো তেমন গুরুত্ব পায় না। প্রেসার কুকারের গল্পে একটা মজার ব্যাপার আছে। রাফি এই সিনেমার গল্পটাকে 4টা চ্যাপ্টারে ভাগ করেছে, আর সেই চ্যাপ্টারগুলোর নাম দিয়েছে তার আগের হিট সিনেমাগুলোর নামে। সেগুলো হলো পরাণ, সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব। এর মাধ্যমে তিনি এই সিনেমার গল্পের স্ট্রাকচারের সাথে তার আগের কাজগুলোর গল্পের এক ধরনের লিঙ্ক তৈরি করার চেষ্টা করেছেন। বোঝা যাচ্ছে গল্প নিয়ে এক ধরনের এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে তিনি গেছেন। প্রেসার কুকার সিনেমাটাকে উৎসর্গ করা হয়েছে প্রয়াত পরিচালক তারেক মাসুদকে। গল্পের একদম শুরুতে আমরা দেখি তুষির ছেলে, যে কিনা মাদ্রাসায় পড়ে, সে একটা সরিষা ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে। দূরে দেখা যাচ্ছে তার মায়ের মতো দেখতে অনেকগুলো বোরকা পরা মহিলা, একজন না অনেকগুলো। এটা যে শুধুমাত্র একটা সুন্দর ভিজুয়াল এমন না, বুঝতে পারছেন এটা একটা মেটাফোর। তুষি এখানে একজন মা না থেকে অনেক মায়ের সিম্বল হয়ে ওঠে। সে হয়ে ওঠে হাজারো নারীর প্রতিনিধি, যাদের আছে হাজারো সমস্যা, কিন্তু পরিণতি সেই একই। আপনাদের কি তারেক মাসুদের সিনেমা মাটির ময়নার আনুর কথা মনে আছে? আনুর বাবা কাজী সাহেব তাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন কারণ গ্রামের যে বেদাতি কাজকর্ম, যেমন নৌকা বাইচ, মেলা, বাতাসা খাওয়া, সেইগুলা থেকে যেন তিনি তাকে দূরে রাখতে পারেন।
কালি ছেলেরে মাদ্রাসা ভর্তি করা দেবো। প্রেশার কুকারের তুষিও তার ছেলেকে শহর থেকে অনেক দূরে গ্রামে মাদ্রাসায় পড়তে পাঠায়। সেও চায় তার ছেলে যেন ঢাকা শহরের এই নোংরামি আর ক্রাইম থেকে দূরে থাকে। এইভাবে হয়তো রাফিও মাটিমনের যে আয়েশা ক্যারেক্টারটা ছিল তার সাথে ঢাকা শহরে বাস করা তুষির মতো অনেক ক্যারেক্টারের জীবনের এক ধরনের ইন্টারপ্রেট করতে চান। প্রেশার কুকার সিনেমাটির প্রধান থিমগুলো হলো নারী নির্যাতন, সামাজিক অবিচার, ক্ষমতার অপব্যবহার এবং সংগ্রাম করে টিকে থাকার লড়াই। পরিচালক অনেক দক্ষতার সাথে এই থিমগুলো তুলে ধরেছেন। এখানে ঢাকা শহরের যে দমবন্ধ পরিবেশ এবং নারীদের উপর চাপিয়ে দেওয়া যে প্রেশার, সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ঢাকা শহর হচ্ছে একটা প্রেশার কুকার। এই লাইনটা শুধুমাত্র একটা মার্কেটিং ট্যাগলাইন না, এইটা এই পুরো সিনেমার একটা থিমেটিক ব্যাকবোন। এই শহরটা নারীদের জন্য যেমন আশ্রয়, তেমনি শোষণের জায়গা। এখানে কাজ আছে, স্বাধীনতার লোভ আছে, আবার ভয়, ব্ল্যাকমেইল, ক্রাইম আর পলিটিক্যাল এক্সপ্লয়টেশনও আছে। আগে বলেছি এই সিনেমার গল্পটা একটা হাইপারলিঙ্ক গল্প, আর হাইপারলিঙ্ক গল্পের প্রধান চ্যালেঞ্জের যে জায়গাটা সেটা হচ্ছে প্রতিটি চরিত্রকেই সমান গুরুত্ব দেওয়া এবং তাদের গল্পটাকে একটা সন্তোষজনক জায়গায় গিয়ে শেষ করা। প্রেশার কুকারে তুষির যে গল্পটা সেটা ছাড়া বাকি তিনজনের গল্পটা অনেকটা অসম্পূর্ণ রয়ে গেছে। তারা গল্পে ঢুকে একটু আগায়, তারপর কেমন জানি হারায় যায়, কোনো প্রপার রেজলিউশন নাই। মাঝখানে গল্পটা একটু অফ ট্রেকে চলে যায়, ফলে গতিটাও একটু কমে, আর ক্লাইম্যাক্সটাও আমার কাছে কেমন জানি জোর করে শেষ করার মতো মনে হয়েছে। চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা ছিল সেটা খুবই মজার এবং আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কিন্তু সেই ক্যারেক্টারটাকে গল্পে খুব বেশি সময় ধরে রাখা হয় নাই। ডায়লগ অনেক বাস্তবসম্মত এবং চরিত্রগুলোর সাথে অনেক মানানসই ছিল, কিন্তু চিত্রনাট্য আর একটু টাইট এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে আরও ফোকাসড হতে পারত। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। প্রেশার কুকারের অন্যতম শক্তির জায়গা হচ্ছে এর অভিনয়। পারফরমেন্সের কথা যদি বলি তাহলে বলতে হয় নাজিবা তুষি ছিলেন এই সিনেমার ওয়ান ওমেন শো। সিনেমার মেন ক্যারেক্টার হিসেবে তিনি পুরো গল্পটাকে একাই কাঁধে করে টেনে নিয়ে গেছেন। তার চরিত্রের একটা মোরাল এবং ইথিক্যাল জার্নি আছে, আর প্রতিটি জায়গায় ক্যারেক্টারের যে নোয়ান্স সেইটা বুঝে সেই ক্যারেক্টারটাকে আরও রিয়াল করে তুলেছে। তুষির চরিত্রটা একটা বড় চমকের জায়গা হচ্ছে তার যে নোয়াখালীর আঞ্চলিক ভাষা সেটাই কথা বলা। আমাদের যে নাটক সিনেমা আছে সেখানে যে আঞ্চলিক ভাষার ব্যবহার সেটাকে অনেকটা ফাইজলামি এবং কমেডি টুল হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু এই সিনেমায় তুষির যে আঞ্চলিক নোয়াখালী ভাষায় কথা বলা সেইটাই ক্যারেক্টারটাকে একটা র পাওয়ার দিয়েছে। শবনম বুবলি পলিটিশিয়ান স্ট্রিট চরিত্রে বেশ সারপ্রাইজিং ছিল। তার যে চরিত্রটা সেটার অনেক পোটেনশিয়াল ছিল, একজন বুদ্ধিমান নারী যে কিনা ক্ষমতার কাছে গিয়ে ধীরে ধীরে নিজেও বদলে যায়, কিন্তু স্ক্রিন টাইম খুব বেশি না পাওয়ার কারণে তার ক্যারেক্টারটা তেমন ডেভেলপ হয় নাই। ফজলুর রহমান বাবু করাপ্টেড পুলিশ অফিসার হিসাবে দারুণ কাজ করেছেন। অন্যদিকে আজিজুল হাকিম এবং শহীদুজ্জামান সেলিমও তাদের যে সাপোর্টিং রোল সেটার মধ্যে ঠিকঠাক ছিলেন। তবে আলাদা করে বলবো চঞ্চল চৌধুরীর কথা। তার রোলটা ছোট, অনেকটা কেমিও টাইপের, কিন্তু এই অল্প সময়ের মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন কেন তিনি চঞ্চল চৌধুরী। তাকে যদি আরেকটু সময় স্ক্রিন টাইম দেওয়া যেত তাহলে এইটা একটা অন্যরকম ক্যারেক্টার হতে পারত। পরিচালক হিসাবে রায়হান রাফির যে ভিজুয়াল স্টোরি টেলিং সেটা এই সিনেমায় অনেক ম্যাচিউরড, বিশেষ করে শর্ট সিলেকশন এবং গল্পের যে টোন সেট সেটার ক্ষেত্রে। জোহায়ের মোসাব্বির এই সিনেমার সিনেমাটোগ্রাফার ছিলেন। তার সিনেমাটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে। ঢাকার ছোট ছোট গেঞ্জি ঘরের কস্টাফোবিক স্পেস আর গ্রামের ওয়াইড ল্যান্ডস্কেপ, এই দুইটার কন্ট্রাস্ট খুব চমৎকার কাজ করেছে। কালার গ্রেডিং আর লাইটিং একদম রিয়ালিস্টিক। স্পা পার্লারের নিয়ন লাইট, সস্তা হোটেল রুম আর মধ্যবিত্ত পরিবারের বাসার ন্যাচারাল লাইটিং সিনেমাটাকে একটা ডার্ক, গ্রিটি আর রিয়ালিস্টিক লুক দিয়েছে। কিছু আনকাট লং শটে এখানে ঢাকা শহরের দমবন্ধ পরিবেশ এবং নারীদের উপর চাপিয়ে দেওয়া প্রেশার খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এডিটিং আর এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও এই সিনেমার টোনের সাথে খুব ভালোভাবে মানিয়ে গেছে, আর এই সিনেমায় যে গানগুলো ছিল সেগুলো আমার ভালো লেগেছে। এবার আসি আসল কথায়, প্রেশার কুকার সিনেমাটা কি সব কিছুই পারফেক্ট ছিল? উত্তর হচ্ছে না। এই সিনেমাটার শক্তির জায়গা, পাশাপাশি এর দুর্বলতার জায়গাও এর চিত্রনাট্য। একটা হাইপারলিঙ্ক সিনেমা হিসাবে এর চারটা গল্প একে অপরের সাথে যেমন করে কানেক্টেড হওয়ার কথা ছিল সেইটা তেমনভাবে স্মুথলি হয় নাই। সত্যি কথা বলতে এইখানে নাজিবা তুষির গল্পটা এতটাই পাওয়ারফুল ছিল যে অন্য তিনজনের গল্প অনেকটাই চাপা পড়ে গেছে। মনে হচ্ছিল এই তিনজনের গল্প না থাকলেও গল্পের যে মূল প্লট সেটাতে তেমন প্রভাব পড়তো না। দ্বিতীয় যে সমস্যা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে পেসিং। গল্পের যে ফার্স্ট হাফটা সেটা গ্রিপিং মনে হলেও মাঝখানে একটু ঝুলে যায়। আর সেই যে সমস্যাটা সেটা হচ্ছে অনেকগুলো চরিত্রে কোনো প্রপার রেজলিউশন পাওয়া যায় নাই।
আর ক্লাইম্যাক্সটাও আমার কাছে মনে হয়েছে যে কেমন একটু তাড়াহুড়ো করে শেষ হয়েছে। এই সমস্যাগুলো যদি না থাকতো এবং গল্পটা যদি আর একটু টাইট হতে পারতো, তাহলে এই সিনেমাটা একটা মাস্টারপিস হয়ে উঠতো। আমার মতে ঈদের মতো একটা ফেস্টিভ উইন্ডোতে, যেখানে সবাই একটু নাচ গান মাসালা টাইপের সিনেমা দেখতে পছন্দ করে, সেখানে এমন একটা ডার্ক উইমেন সেন্ট্রিক ক্রাইম থ্রিলার রিলিজ দেয়া রায়হান রাফির জন্য একটা সাহসী সিদ্ধান্ত ছিল। পাশাপাশি 4-5টা হিট সিনেমা দেওয়ার পর তিনি এমন একটা গল্প বাছাই করেছেন যার ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা খুব কম। এই সাহসের জন্য তাকে সেলুট দিতে হয়। আর নাজিফা তুষির আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি এবং রাফির ডিরেক্টোরিয়াল ভিশনের কারণে এই সিনেমাটা অবশ্যই আপনার হলে গিয়ে দেখা উচিত। আমার তরফ থেকে প্রেসার কুকার সিনেমাটার রেটিং হচ্ছে 10-এর মধ্যে 7। কিন্তু এই সিনেমাটা যেহেতু একটা ফেমিনিস্ট সিনেমা, সে কারণে আমি 1 বাড়ায় দিচ্ছি, 10-এর মধ্যে 8। তো এই ছিল প্রেসার কুকার নিয়ে আমার ভাবনা। আপনারা যারা ইতিমধ্যে সিনেমাটা দেখে ফেলেছেন তারা আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো। যারা দেখেননি তারা তাড়াতাড়ি দেখে ফেলেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। পাশাপাশি বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।